আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? জানান, কি অবস্থা সবার? শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যেই জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ঘনজ্যামিতি। ঘনজ্যামিতির পার্টটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঘনজ্যামিতির পার্টটা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তো আপনারা সবাই রেডি হন, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট শিখবো আজকে। তো ঘনজ্যামিতি যে পার্টটা আছে, এই ঘনজ্যামিতি যেই পার্টটা আছে সেই পার্টটাতে আমরা সবাই কি রেডি আছেন? না সবাই রেডি হয়ে আছে? ওকে। তো ঘনজ্যামিতি বলতে হচ্ছে কোন জিনিসগুলাকে বোঝায়, কোন জিনিসগুলাকে বোঝায় সেটা আগে আমি বলে নিই। ঘনজ্যামিতি বলতে যেই জিনিসগুলা বোঝায় সেটা হচ্ছে যে যেগুলো থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশনাল মানে মানে তিনটা তিনটা ডাইমেনশন আছে। তিনটা ডাইমেনশন বলতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এগুলোকে বলে ঘনজ্যামিতি। যেগুলো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এরকম বাক্স টাইপের আমরা দেখেছি না? এরকম এরকম বাক্স, বাক্স দেখেছি, এরকম একটা বাক্স এরকম দেখেছি। এরকম এটার যদি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি সমান হয়ে যায়, যে দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা এই তিনটাই যদি সমান হয়ে যায়, উচ্চতা যদি সমান হয়ে যায়, এই জিনিসটাকে বলবো আমরা ঘনক। এই এই ধরনের বাক্সকে আমরা বলবো হচ্ছে ঘনক। যেটা দৈর্ঘ্য যত, মানে দৈর্ঘ্য মানে এই পাশেরটা যত, এই পাশেরটা যদি এ হয়, এটাকে যদি আমি প্রস্থ বলি, এটাও যদি এ হয়, আর এটা যদি উচ্চতা, এটাকেও যদি আমি এ বলি, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি সমান হয়ে যায়, সেটাকে বলবো আমরা ঘনক। এটার নাম হয়ে যাবে তখন ঘনক। আবার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যদি এক্স্যাক্টলি সমান না হয়, ধরেন দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বা উচ্চতাটা বড় ছোট হতেই পারে। যদি এরকম হয়, ধরেন এই এই অবস্থায় আছে যে দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা তার চেয়ে ছোট বা বড়, এরকম হতে পারে। তো এই ধরনের বস্তুগুলোকে বলবো আমরা আয়তাকার ঘনবস্তু। এটাকে বলবো আমরা আয়তাকার ঘনবস্তু। এটাকে বলবো আমরা আয়তাকার ঘনবস্তু। যখন যখন দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা যখন সমান হয়ে যাবে, সেটার নাম হয়ে যাবে ঘনক। আর যখন তিনটা তিনটা পার্ট যখন সমান না, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা তিনটাই যদি সমান না হয়ে থাকে, সেটাকে বলবো আমরা আয়তাকার ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তুর একটা এ হলে আরেকটা আরেকটাকে বি, আর উচ্চতাটাকে আমি মনে করেন সি দ্বারা প্রকাশ করলাম। দৈর্ঘ্য এ, প্রস্থ বি, আর উচ্চতা হচ্ছে সি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এই আয়তাকার ঘনবস্তুর যদি আপনি আয়তন নির্ণয় করেন, আয়তন, সেটার আয়তন হবে এ ইন্টু বি ইন্টু সি। মানে টোটাল কতটুকু জায়গায় এ দখল করে নিবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে আয়তন। সেখানে ঘনকের বেলা যেহেতু তিনটাই তিনটাই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটাই এ, তাহলে এ ইন্টু এ মিলে ঘনকের আয়তন হয়ে যাবে। ঘনকের আয়তন হয়ে যাবে কিন্তু ঘনকের আয়তনের বেলা হয়ে যাবে কিন্তু এ ইন্টু এ মানে এ কিউব হয়ে যাবে ঘনকের আয়তন। বুঝছি আমরা? ক্লিয়ার এটা? ঘনকের বেলা সেটা হয়ে যাবে এ কিউব, ঘনকের আয়তনটা হয়ে যাবে এ কিউব, কিন্তু ঘনবস্তুর আয়তন হচ্ছে, আয়তাকার ঘনবস্তুর আয়তন এ ইন্টু বি ইন্টু সি। বুঝেছি? ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি এই ঘন, এই যে দেখেন এই যে ঘনবস্তুটা যে আছে, এই ঘনবস্তুটা এই ঘনবস্তুটা বা এই ঘনকটা, এগুলো কিন্তু সবগুলোরই 6টা করে তল আছে। এই যে দেখেন, এই যে সামনে একটা তল, এরকম পিছনে একটা তল, এই জায়গায় একটা তল, এই জায়গায় একটা তল, এরকম করে কিন্তু মোটমাট 6টা তল আছে। আমি আয়তাকার ঘনবস্তুটা আরেকটু ভালো করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এটার কিন্তু 6টা তল আছে। কয়টা তল আছে?
6টা তল আছে। এই সামনে সামনে একটা তল, পিছনে একটা তল, একটা দুইটা, উপরে নিচে, বামে ডানে, তাহলে মোট হচ্ছে 6টা তল আছে, 6টা সারফেস আছে। যে কোনো ঘনবস্তুর হচ্ছে 6টা করে তল থাকে বা 6টা করে সারফেস থাকে। আপনি যদি এই যে সামনের যে তলটা আছে, এই যে এই তলটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, এই তলটার ক্ষেত্রফল কি হবে? মানে এটা কি একটা আয়ত, আর আয়তের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এটা যদি এ হয়, আর এটা তো আমরা বি ধরছি, এটাকে সি ধরেছি, তার মানে এ ইন্টু সি, এটার ক্ষেত্রফল হবে এ ইন্টু সি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। মানে এর জন্য এর ক্ষেত্রফল হবে এইটা গুণন হচ্ছে এইটার ক্ষেত্রফল। তাহলে এইরকমের ক্ষেত্রফল, এই এ ইন্টু সি করলাম, যে এ ইন্টু সিটা কিন্তু এই যে পিছনেও এরকম একটা জিনিস আছে, ওইটারও ক্ষেত্রফল কিন্তু এ ইন্টু সি হবে, তাই না? তো এরকম করে আমি যদি এইটার ক্ষেত্রফলের কথা চিন্তা করি, এই যে এই পাশটা যে আছে, এই পাশটার যে ক্ষেত্রফলটা, এইটার কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে বি আর এই বরাবর হচ্ছে সি, তার মানে এটার ক্ষেত্রফল হবে বিসি। আবার এরকমের ক্ষেত্রফল এই পাশেরটাও হবে বিসি। আবার উপরেরটার যদি ক্ষেত্রফল চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে উপরেরটার ক্ষেত্রফল হচ্ছে এবি, এরকম আছে নিচেও একটা হচ্ছে এবি। তার মানে আমি বলতে পারি যে এখানে যে সমগ্র এই 6টা তল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, এগুলিকে বলতে পারি যে সবগুলা তল ক্ষেত্রফল যোগ করলে কি হবে? এবি আছে দুইটা, বিসি থাকবে দুইটা এবং সিএ থাকবে দুইটা। এবি ইন্টু বিসি ইন্টু সিএ, 2 ইন্টু এবি ইন্টু বিসি ইন্টু সিএ। কারণ দুইটা এবি, মানে এই যে উপরে একটা এবি, নিচে একটা এবি, এই পাশে একটা বিসি, এই পাশে একটা বিসি, এসি এই পাশে একটা এসি, এই পাশে একটা এসি, মানে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র। আসসালামু আলাইকুম স্যার, এসআই এর ম্যাথ সম্পর্কে ক্লাস নিয়ে একটু সাজেশন দিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। সমগ্র তলের ক্ষেত্রফল, এটার যদি সমগ্র তলের ক্ষেত্রফল কথা চিন্তা করি, সমগ্র তল, তাহলে সমগ্র তলের জন্য এখানে আপনি বুঝতেই পারতেছেন যে এইখানে এই যে সামনের যে ক্ষেত্রফলটা, এইটা এ ইন্টু এ মানে এ স্কোয়ার হবে, এরকম এই পাশেরটাও এ ইন্টু এ মানে এ স্কোয়ার হবে, এরকম 6টা এ স্কোয়ার ক্ষেত্রফল থাকবে। তাই এখানে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের ক্ষেত্রে হবে 6a²। বুঝেছি আমরা? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। সেরকম আমি যদি বলি একটা ঘনবস্তুর যদি একটা কর্ণ বলি, এই কর্ণটা যদি আমি মাপি, কর্ণটার যে দৈর্ঘ্যটা বের হবে, কর্ণটার দৈর্ঘ্য হবে √(a² + b² + c²। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এইখানকার যে কর্ণটা বের হবে, সেই কর্ণটা হবে √(a² + a² + a², মানে কি √(3a², মানে এটাকে যদি বাইরে আনি a√3। এইখানকার ঘনকের কর্ণ হবে a√3, ঘনকের কর্ণ। আমরা আমরা বর্গের কর্ণ যদি বলি, বর্গের কর্ণ ছিল, একটা বর্গের কর্ণ হচ্ছে a√2 আর একটা ঘনকের কর্ণ হচ্ছে a√3। এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝেছি? খুবই ইম্পর্টেন্ট। এই এতটুকু জানা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, এগুলো কোনো মিস নাই। যে এখানে এখানে যে একটা জিনিস আপনি না জেনে থাকবেন, এখানে কোনো মিস নেই, এগুলো আপনাকে জানতেই হবে। এই কয়েকটা জিনিস। একটা আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে এবিসি, ঘনকের ক্ষেত্রে এ কিউ। একটা আহ, একটা ঘনকের একটা আয়তাকার বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। একটা ঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে 6a²। একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণ √(a² + b² + c²। আর এই ঘনকের ক্ষেত্রে এটা হচ্ছে a√3। ঠিক আছে, ক্লিয়ার? এটা কি বুঝেছি? আচ্ছা ঠিক আছে। ঘনকের কর্ণটা আরেকবার বলেন। ঘনকের কর্ণ ওই যে একটা ব্যাপারটা কি হয়, এটা এটা আসলে ঘনকের কর্ণ আসলে বের করার বিষয়ে থাকে, বের করতে গেলে বের করা যায়। মনে করেন একটা বর্গ, এই বর্গের কর্ণ হচ্ছে কি, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে a√2। আর ঘনকের কর্ণ কি, এই প্রান্ত থেকে এই প্রান্তের এইটুকের কর্ণ আপনার চলে আসবে, এইটা এটা হচ্ছে a√2 আর এটা এটা করলে a√3 চলে আসে আর কি। মানে এটা আপনার বের করে অযথা দেখানোর কি দরকার আছে? দেখাবো বের করে একটা ঘনকের কর্ণ কিভাবে করে a√3 আসে, আপনারা দেখতে চান? কে দেখে দেখতে চান? কনসেপ্ট ক্লিয়ার করতে চান? আচ্ছা দেখি, বলছি। দেখেন, ঘনকের কর্ণ বলতে এইখান থেকে মনে করেন এইটার যোগফলটা, এটাকে আমরা কর্ণ বলবো ঘনকটার। এই ঘনকটার যদি কর্ণ আঁকতে হয়, তাহলে এখানে দেখেন, এই ঘনকটার কর্ণ আঁকতে গেলে আপনি এইটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি আমরা। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এইটার মান তো এ,
আর এইটা দেখেন, এইটা তো একটা বর্গ, এই বর্গের এইখানে একটা কর্ণ, তার মানে এই কর্ণটা হচ্ছে a√2। তাহলে আমাকে এইটার মানটা বের করতে হবে। তাহলে এটার মান, এটা তো পিথাগোরাসের, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মানটা হবে হচ্ছে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার তারই রুট ওভার। তাহলে a√2 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে এর উপর স্কোয়ার, তার মানে আসবে 2a² প্লাস a², তার মানে হচ্ছে √3a², তার মানে a√3। এটাই অ্যান্সার আসবে। এরকম করে আসে, এর চেয়ে আর ভেঙে বলার কিছু নাই। এটা জাস্ট a√3 কেমনে আসে জিনিসটা হচ্ছে এরকম। মানে এটা হচ্ছে বর্গ, মানে নিচেরটা তো বর্গ, মানে প্রত্যেকটা তল তো হচ্ছে বর্গ। তাহলে বর্গের এটা এ হইলে এটা এ হইলে এটা a√2, এটা a√2, এটা হচ্ছে এ। তাহলে এটাকে যদি আমি করি যে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার সমান হচ্ছে এটার উপর স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল হবে √ওভার অফ এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার। তার মানে এর উপর স্কোয়ার দিলে a², √2 এর উপর স্কোয়ার দিলে 2 প্লাস a², 2 আর স্কোয়ার মিলে 3a², a√3 আসে। ক্লিয়ার? আমরা বুঝেছি? এটা না বুঝলেও চলবে, আসমা বলছে বুঝি নেই, না বুঝলে সমস্যা নেই। কে কে বুঝছেন, মানে এটা কে কে বুঝছেন? যারা যারা বুঝছেন তাদের জন্য কোনো সমস্যা নাই। আর যারা বুঝি নাই এটার জন্য আমাদের জাস্ট সূত্রটা মুখস্থ করবে, a√3, a√3 সূত্র মুখস্থ করব, তাহলেই হবে। ওকে, ঠিক আছে। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে আমরা কথা বললাম, এটা এটা নিয়ে। আচ্ছা, এই ঘনবস্তু নিয়ে অ্যাকচুয়ালি আমরা ঘনবস্তু নিয়ে দুইটা ক্লাস নিব আমি ঘনবস্তুটা নিয়ে। একটা হবে রিটেন ম্যাথ, মানে এর পরের দিনেরটা হবে, এর পরের দিনেরটা আমি প্রচুর পরিমাণে রিটেন প্লাস এমসিকিউ মিলাই ঝুলাই করাবো। হ্যাঁ, কিন্তু মানে এটা ক্লাস 9-10 এর বই এবং 8-এর বই মিলায় আমরা যেগুলো কোশ্চেন আসে সেগুলো করব আমরা। আজকে মোটামুটি আমরা সহজ টাইপের টেমসিকিউ গুলা সলভ করবো আর কি। সব সহজ টাইপের এমসিকিউ গুলা যেগুলো নর্মালি পরীক্ষাগুলোতে আসে সেগুলো আমরা সলভ করব। তাহলে আমরা তিনটা পার্টি আমরা পেয়ে পেয়ে গেলাম, যে একটা আয়তাকার ঘনবস্তু আর ঘনকের মধ্যে ডিফারেন্স কি কি জিনিসগুলা হইতে পারে, এগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো আহ আরো আরো তিনটা জিনিস আছে, একটা আছে গোলক, একটা আছে গোলক, আরেকটা কি, আরেকটা আছে সিলিন্ডার, আরেকটা আছে কোনক। এই এই কয়েকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে আয়তাকার ঘনবস্তু, তারপরে আহ আয়তাকার ঘনবস্তু, তারপরে হচ্ছে আপনার ঘনক, তারপরে হচ্ছে গোলক, তারপরে সিলিন্ডার, তারপরে কোনক। আচ্ছা, আপনাদেরকে তাহলে এগুলোরই আমি সূত্রগুলো একটু বলে দিই, সূত্রগুলো একটু বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা যদি সিলিন্ডার থাকে, একটা সিলিন্ডার, একটা মনে করেন সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার বা বেলন বলা হয়, সিলিন্ডার, সিলিন্ডার অথবা বেলন বলা হয়, বেলন, বেলন আকৃতি। ওকে। আর আরেকটা আছে কোনক, সিলিন্ডারের মনে করেন 3/1 আর কি, এটা হচ্ছে একটা কোনক। ওই যে চোং, চোং বা কোনক, চোং বলা হয় এগুলাকে, চোং। তো এগুলো এই এই টাইপের জিনিসগুলো দেখতে তো আপনারা অভ্যস্ত আছেন। তো প্রথমে যদি আমি আয়তনের কথা বলি, আয়তন, আয়তন জিনিসটা কিভাবে করে মনে রাখা যায়, সেটা হচ্ছে এই একটা সিলিন্ডারের এইখানে একটা বৃত্ত থাকে, নিচে একটা বৃত্ত থাকে, আবার উপরে একটা বৃত্ত থাকে, সেই জন্য বলা হয় এগুলোকে সমবৃত্তভূমিক সিলিন্ডার। সমবৃত্তভূমিক সিলিন্ডার মানে দুই পাশে বৃত্ত দুটো হচ্ছে সমান, মানে দুই পাশে বৃত্তটা সমান থাকে। এটা ড্রাম, ড্রাম টাইপের আর কি, ড্রাম টাইপের জিনিস। সামনে উপরে এবং নিচে যদি বৃত্ত চিন্তা করি, এই বৃত্তটা হচ্ছে সমান। এই সব জায়গায় এরকম বৃত্তের টাইপের জিনিসটা আছে। তাহলে একটা বৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে πr²। এটা যদি এটাকে যদি ব্যাসার্ধটাকে আর বলি, যে বৃত্তটা এখানে আছে এটাকে ব্যাসার্ধ যদি আর বলি, এটার ব্যাসার্ধ আর হইলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। আর এইটা মনে করেন ড্রামটার উচ্চতা হচ্ছে এইচ, তাই πr²h হচ্ছে ক্ষেত্রফল, πr²h হচ্ছে ক্ষেত্রফল। একটা সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে πr²h। আর একটা কোনকের বেলা, সরি, একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²h। একটা কোনকের বেলা এই আয়তনটা 3/1 হয়ে যায়, মানে একটা একটা সিলিন্ডারকে 3টা ভাগ করলে, এই যে এইভাবে করে যদি আমি কেটে নিয়ে নেই এতটুকু, তাহলে একটা আমাদের কোনক তৈরি হয়। তাই এটার 3/1 হবে একটা হচ্ছে কোনকের আয়তন, 1/3 πr²h। এটা হচ্ছে আর, এখানেও এটা হচ্ছে আর, এটার উচ্চতা হচ্ছে এইচ। বুঝেছি? সবাই ক্লিয়ার? তাহলে 1/3 πr²h। একটা একটা বিষয় হচ্ছে শুধু πr²h, πr² এইচ ডিস্টেন্স পর্যন্ত আছে।
কি লিখছে স্যার? আমার আইডিতে সমস্যা হয়েছে তাই ব্লক হয়ে গেছে, নতুন আইডিতে এমপিপি গ্রুপে অ্যাড হতে পারছি না। মুবি আক্তার মেসেজ দিবেন, মেসেজ দিবেন যে ওই ইয়াতে কিভাবে আবার অ্যাড হতে চাচ্ছেন সেটা একটু মেসেজ দিবেন আর কি, যে ওইটা থেকে বের হয়ে গেছি, এই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। মেসেজ দিবেন, কোন নাম্বারে মেসেজ দিবেন? ওই যে 017713600027 এই নাম্বারে মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে কোনকের আয়তন আর সিলিন্ডারের আয়তন মানে এটা আমাদের মনে থাকবে। একটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার হচ্ছে নিচেরটার ক্ষেত্রফল, তার সাথে এইচ গুণ করলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তন, আর কোনক হচ্ছে 3/1 পাই আর স্কোয়ার এইচ এর 3/1 1/3 পাই আর স্কোয়ার এইচ। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা ঠিক আছে, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের এর সাথে সাথে লাগে, সেটা হচ্ছে কি, দেখেন এইটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উপরেরটার যে ক্ষেত্রফল আছে এটারও ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এগুলো যেহেতু বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। আচ্ছা, আবার এখানে যে ড্রাম আকৃতির যে অংশটা আছে এইটার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে, এই বৃত্তটার পরিধি হচ্ছে 2πr, সেটা হচ্ছে এইচ ডিস্টেন্স পর্যন্ত আছে, সেজন্য 2πr/h। সেই জন্য একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হয়, সমগ্র তলের ক্ষেত্রফল হয় মানে 2টা πr² আছে, তাই 2πr², আর প্লাস হচ্ছে 2πr/h। এখানে 2πr কমন নিলে 2πr ইন্টু আর প্লাস এইচ আসে। এটা হচ্ছে একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr ইন্টু আর প্লাস এইচ। আর একটা কোনকের ক্ষেত্রে যে জিনিসটা লাগে, কোনকের এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আচ্ছা দরকার নেই, মানে আপনি এই কয়েকটা জিনিস আগে মনে রাখেন, আপনাদের একবারে স্পেসিফিক ভাবে এই কয়েকটা জিনিস আগে মনে রাখতে বলবো। নতুন বই এবং লিখিত বিজ্ঞান অনলাইন ব্যাচের ব্যাপারে কিছু বলে না? না, আচ্ছা ঠিক আছে, বলবো, সমস্যা নাই। তেরেসা মে, ওকে ঠিক আছে, ওকে। এই এই পর্যন্ত আগে মনে রাখেন, পাই আর স্কোয়ার এজ 1/3 পাই আর স্কোয়ার এজ, এতটুকু মনে রাখেন। আর গোলকের ক্ষেত্রে, একটা গোলকের আয়তন হচ্ছে, যদি গোলকের ব্যাসার্ধ আহ মানে আর হয় তাহলে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা আমরা মনে রাখবো গোলকের আয়তন। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। শেষ। এই কয়েকটা মনে থাকবে? আমি যা যা বললাম এটা কি রিভিউ করে দিব একবার, কি কি বললাম এটা কি বলে দিব আরেকবার? মুখস্থ মুখস্থ মুখস্থ, কার কার মুখস্থ হয়েছে আমার বলেন, কার কার মুখস্থ হয়েছে? আমি যা যা বললাম এগুলা কার কার মুখস্থ হয়েছে? আমাকে একটু আমাকে বলেন, সবাই বলেন যে কার কার মুখস্থ হয়েছে, এই জিনিসগুলা কার কার মুখস্থ হয়েছে। প্রথম কথা হচ্ছে ঘনক, ঘনক, আয়তন, আয়তন হচ্ছে এ কিউব, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। কর্ণ, কর্ণ a√3। আয়তাকার ঘনবস্তু, আচ্ছা এটা ঘনক এইভাবে করে লিখি, ঘনক। হ্যাঁ, এবার হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে এবিসি। সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। কর্ণ √(a² + b² + c²। এই তো কাহিনী ছিল। আচ্ছা, এরপরে ছিল সিলিন্ডার, সিলিন্ডারের সিলিন্ডারের কাহিনী হচ্ছে, সিলিন্ডারের ক্ষেত্রে কি বলছি, সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²h। আর এই পাশে ছিল হচ্ছে কোনক, কোনকের আয়তন 3/1, 1/3 πr²h। আর সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বললাম যে 2πr² ইন্টু 2πr² প্লাস হচ্ছে 2πrh, 2πr ইন্টু আর প্লাস এইচ, এইভাবে করে মুখস্থ করতে পারেন, 2πr ইন্টু আর প্লাস এইচ। আর এখানে আপনি গোলকের ক্ষেত্রে মুখস্থ করেন, গোলকের ক্ষেত্রে যে গোলকের আয়তন 4/3 πr3, আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল
সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। বুঝতে হয়েছে সবাই? দেখেন তো, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আসলে কোনকের মানে তলের এই যে বক্রতল যে আছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে, আমি আগে বলি, কোনকের তো বক্রতল একটা থাকে, এই বক্রতলটা যে থাকে, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই এই বাঁকা যে দৈর্ঘ্যটা আছে, বাঁকা দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়, বক্রতলের ক্ষেত্রফল যেটা হয় সেটা হচ্ছে পাই আর এল। এল মানে আসলে পাই আর ইন্টু √অফ এইচ আর² প্লাস এইচ²। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এইটার সাথে আমি যদি সমগ্র তল বলি, সমগ্র তল এটা না মানে মুখস্থ না রাখলেও চলে, তো তাই লিখি নাই আর কি। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা একটু হায়ার হয়ে যায় জিনিসটা। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে নিচে একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তার সাথে এটা যোগ যাবে পাই আর ইন্টু √অফ আর² প্লাস এইচ²। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। মানে পাই আর কমন নিলে, পাই পাই আর কমন নিলে আর প্লাস এল বলা যায়, এল মানে তো এই জিনিসটা আর কি, পাই আর ইন্টু আর প্লাস এল এটা বলা যায়, অথবা পাই আর ইন্টু আর প্লাস √অফ আর² প্লাস এইচ²। এটা একটু টাফ হয়ে যায়, তবে মুখস্থ রাখতে পারেন, মানে যারা লিখিত পরীক্ষা দিবে তাদের জন্য দরকার আছে। শাকিল, বুঝতে পারছেন? মানে এই যে বক্রতলটা যে আছে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এই পাই আর এল এর সাথে নিচের πr² যোগ দিলেই তো সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। তাহলে পাই আর কমন নিলে আর প্লাস এল আসে না, এটাই সমগ্র তল। বুঝছেন কি? এটা হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আসেন এখন আমরা তাহলে কিছু কিছু অঙ্ক করি, মানে যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। সলিড জিওমেট্রি, হ্যাঁ, সলিড জিওমেট্রি আমাদের ফার্স্ট থেকে। ওকে, তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? আসেন অ্যান্সার দেন। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা কি আসছে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 6a² বর্গ একক। ক্লিয়ার আমরা? আপনারা একটু তাড়াতাড়ি অ্যান্সার দিবেন আর কি, এগুলো কি বুঝেছি আমরা? তাড়াতাড়ি অ্যান্সার দিবেন সবাই। সবাই একটু ঝেড়ে টেরে বসেন, একেবারে দেখি আমরা অ্যান্সার ট্যান্সার দিতে পারি কিনা, দেখা যাক। 1 এর হবে বি। হুম, ওকে, ঠিক আছে। 6a²। একটি ঘনকের মোট সমকোণের সংখ্যা কয়টি? একটা ঘনক যদি চিন্তা করেন, একটা ঘনক, এই ঘনকের মোট সমকোণ কয়টা আছে? এই ঘনকের মোট সমকোণ কয়টা আছে? আমরা যদি চিন্তা করি যে মোট সমকোণ কয়টা আছে, কয়টা থাকবে বলেন? কয়টা আছে? মানে এই পাশে একটা সমকোণ আছে, এই পাশে একটা সমকোণ আছে, এখানে একটা সমকোণ আছে, এই পাশে একটা সমকোণ আছে, এখানে একটা সমকোণ আছে, এই পাশে একটা সমকোণ আছে, এরকম করে কয়টা সমকোণ আছে বলতে পারবেন? কে বলতে পারবেন দেখি, কয়টা সমকোণ আছে? কয়টা সমকোণ আছে কে বলতে পারবেন? এখানে দেখেন কোণা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 8টা কোণা আছে। পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই, একজন পারছে। এটার অ্যান্সার হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দেখেন, একটা জিনিস দেখেন, প্রতিটা কোণায়, মানে এটা সহজ নিয়ম হচ্ছে এরকম, মানে আমার কোণা আছে মোট হচ্ছে 8টা। দেখেন প্রতিটা কোণা, কোণা আছে 8টা, প্রত্যেকটা কোণায় সমকোণ কয়টা আছে? এইখানে একটা, এটার সাথে এটা একটা সমকোণ, এটার সাথে এটা একটা সমকোণ, আবার এই নিচেরটার সাথে নিচেরটাও একটা সমকোণ, প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে। তাই 3টা করে সমকোণ আছে 8টা কোণায়, তাহলে 3 × 24টা সমকোণ আছে। ক্লিয়ার আমরা? মানে প্রত্যেকটা কোণা, এই যে দেখেন এইটার সাথে এটা তো সমকোণ, এই যে এটা, কারণ এইটা আর এইটা হচ্ছে সমকোণে থাকে। আবার এটার সাথে এই পাশেরটাও সমকোণ, এটার সাথে এই পাশেরটাও সমকোণ।
মানে প্রতিটা কোণায় 3টা করে সমকোণ আছে, তার মানে মোট আছে 24টা সমকোণ। ক্লিয়ার? আমরা বুঝেছি? মোট আছে 24টা সমকোণ, মানে প্রত্যেকটা কোণায় 3টা করে সমকোণ আছে। বুঝেছি সবাই? মানে যতগুলা কোণা আছে প্রতিটাতেই 3টা করে সমকোণ আছে। 3টা করে, 3টা করে বুঝেন নাই? এই যে এইটার সাথে এই যে এটার সাথে এইটা যেমন একটা সমকোণ, আবার এইটার সাথে এই পাশেরটাও একটা সমকোণ, আবার নিচেরটাও তো একটা সমকোণ। তাহলে প্রতিটাই কি 3টা করে সমকোণ? না, এই যে নিচে এইটা আর এইটাও তো একটা সমকোণ, আবার এটার সাথে এইটা একটা সমকোণ, আবার এটার সাথে এটা একটা সমকোণ। সেরকম এখানে এটার সাথে এটা একটা সমকোণ, এটার সাথে এটা একটা সমকোণ, আবার এদের নিচেদের মধ্যেও একটা সমকোণ। তাহলে প্রতিটাই 3টা করে সমকোণ, 3 হাতে 24টা মোট সমকোণ সংখ্যা। ক্লিয়ার? রাবেয়া সুলতানা লাবণী বুঝেন নাই? রাবেয়া সুলতানা লাবণী বুঝে নাই? মানে এখনো কি বুঝেন নাই নাকি বুঝেছেন? তো তাড়াতাড়ি জানান। ওকে, হ্যাঁ বুঝেছে। আচ্ছা, ঠিক আছে। আহ একটি আহ, একটি ঘনকের ধার, ধার মানে ওই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা হচ্ছে ঘনকের তো সবগুলোই সমান, মানে 10 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6a²। তার মানে 6 × 10 এর উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানে 100, 6 × 100 মানে 600 হবে অ্যান্সার, তাই না? অ্যান্সার হবে কত? 600। 6a², a² মানে যেহেতু 100, 100 কে 6 দিয়ে গুণ করলে 600 হবে অ্যান্সার। বুঝেছি? হুম, গুড। ওকে, ওকে। একটি একটি বইয়ের একটি বইয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, আর প্রস্থ, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার। বইয়ের পৃষ্ঠা যদি 200 পৃষ্ঠা এবং প্রতি পৃষ্ঠার পুরুত্ব যদি এটা হয়, তাহলে বইটির আয়তন কত? আচ্ছা, তো একটা জিনিস দেখেন যে প্রতি পৃষ্ঠার পুরুত্ব হচ্ছে 0.1, তাহলে 200 পৃষ্ঠার পুরুত্ব হবে 200 × 0.1, 200 × 0.1 মানে এক ঘর আগে দশমিক চলে আসলে 20, তার মানে 20 মিলিমিটার। 20 মিলিমিটার হবে হচ্ছে পুরুত্ব, তাই না? তাহলে দেখেন 20 মিলিমিটার হচ্ছে পুরুত্ব, 20 মিলিমিটার পুরুত্ব মানে হচ্ছে 20 মিলিমিটার মানে কত, কত সেন্টিমিটার? তার মানে মিলি সেন্টি মানে 10, 10 দিয়ে, তার মানে 2 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করলে কি আসবে? 25 × 18 গুণন হচ্ছে 2, তার মানে 18 × 2 = 36, 36 গুণন হচ্ছে 25, তার মানে 9। 900 আসে নাকি? একটি বইয়ের পৃষ্ঠার প্রতি পাতার পুরুত্ব হচ্ছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার হলে বইটার আয়তন কত? এটা কি কেউ পারছেন? এটা পারবেন কেউ? ভিজুয়ালাইজেশন হচ্ছে না, অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল 3টা। স্যার ভিজুয়ালাইজেশন হচ্ছে না, অ্যাঙ্গেল 3টা। আচ্ছা, অ্যাঙ্গেল 3টা ভিজুয়ালাইজেশন হচ্ছে না। আচ্ছা, আমি বলতেছি। ভিজুয়ালাইজ করার জন্য কি করা যায়? ওকে, আচ্ছা দেখেন, এই কোশ্চেনটা এখন আমরা অ্যান্সার করি, হ্যাঁ? এই কোশ্চেনটা অ্যান্সার করি, সবাই সবাই মনোযোগ দিয়ে দেখেন। এটা দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ দেওয়া আছে এত। একটা জিনিস চিন্তা করেন, একটা বইয়ের পৃষ্ঠা আছে 200,
200 পৃষ্ঠা আছে। তা 200 পৃষ্ঠা যে আছে, 200 পৃষ্ঠা, এই 200 পৃষ্ঠা মানে কি আসলে? পাতা কয়টা আছে? পাতা কয়টা আছে বলেন তো? 200 পৃষ্ঠায় পাতা কয়টা সেটা আমাকে বলেন আগে। 200 পৃষ্ঠায় পাতা কয়টা আছে? পাতা কিন্তু 100টা আছে। মানে আমাদের কিন্তু 100টা পাতা ধরতে হবে। এটা কিন্তু পাতার পুরুত্ব, মানে পুরুত্ব তো হয় পাতার, মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে এইটা যে এটা যে 2টা পৃষ্ঠা, এই 2টা পৃষ্ঠা কিন্তু পাতা তো একটা, এটা পাতা, পাতার পুরুত্ব দেওয়া আছে। তার মানে পাতা আছে 100টা, 100টা পাতার প্রতিটার পাতার পুরুত্ব হচ্ছে 0.1 করে। তাহলে 0.1 করে ধরলে এটা হচ্ছে 10 মিলিমিটার হবে হচ্ছে আপনার পাতাটার পুরুত্ব। পাতার পুরুত্ব যদি 10 মিলিমিটার হয়, তাহলে 10 মিলিমিটার মানে তো 1 সেন্টিমিটার। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 18, আর উচ্চতা মানে পুরুত্ব হচ্ছে 1 সেমি, মানে 1 সেন্টিমিটার। তাহলে 25 × 18 করলে, 18কে 4 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 9 4.5 মানে 450 আসবে। 450 ঘন সেমি। বুঝছি কি আমরা এটা? ক্লিয়ার? কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আমার লাগবে। ক্লিয়ার? আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা লাগবে। মানে আমাদের আমাদের ইয়া কি, দৈর্ঘ্য গুণন আয়তন কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। মানে দৈর্ঘ্য দেওয়া আছে 25, প্রস্থ দেওয়া আছে 18, উচ্চতাটা দেওয়া নাই, উচ্চতা প্রতি একটার দেওয়া আছে 0.1 করে একটা পাতা। আর 200 পৃষ্ঠা মানে 100 পাতা, তার মানে 100 গুণন 0.1 মিলিমিটার, মিলিমিটার, তার মানে 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটার, কারণ এগুলো সেন্টিমিটার দেওয়া আছে, এটাও সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 1 সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। তার মানে এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, তাহলে ঘন সেন্টিমিটার হচ্ছে এটাকে এটা দ্বারা গুণ করলে 450 ঘন সেমি। ক্লিয়ার? আমরা আমরা যেহেতু এইটাও সেমি আছে, এটাও সেমি আছে, কিন্তু এটা তো মিলিমিটার আছে। আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তার মানে এখানে 10 যেহেতু আছে, 1 মিলিমিটার দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? আমরা বুঝেছি। সমস্যা হলো মিলিমিটারকে সেন্টিমিটারে ধারণা কম। আচ্ছা, মিলিমিটার থেকে সেন্টিমিটারের ধারণা কম। আচ্ছা, ওই যে কিলো হেক্টো ডেকা মিলি সেন্টি ডেসি, মানে কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, কিলো হেক্টো ডেকা ডেসি সেন্টি মিলি, এটা কি আমরা হয় নাই যে কিলো, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ডিফারেন্স হচ্ছে 10 করে। মানে আহ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, আবার 1 ডেসিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। আবার ডেসির সাথে যখন মিলি যাব তখন কিন্তু 100 হয়ে যাবে। তো এরকম করে করে, তো সেটার সহজ উপায় হচ্ছে যে আপনার যদি বলে 1 মিটার, আপনার যদি বলে যে 1 মিটার সমান হচ্ছে কত মিলি, কত মিলি বলে, তাহলে এখানে আমি 1 দিব, এখানে তিনটা তিনটা শূন্য বসাই দিব, তার মানে হবে 100 মিলিমিটার, মিলিমিটার এক, সরি 1000 মিলিমিটার, মানে একটা তিনটা শূন্য চলে আসলো। কিন্তু আমাকে যদি বলতো সেন্টিমিটারের কথা, তাহলে দুটো শূন্য আসতো, সেন্টিমিটার পর্যন্ত যাইতাম। যদি ডেসিমিটার আসতো তাহলে 10 পর্যন্ত যাইতাম। এরকম যদি আমার বলা থাকে, আমার যদি এরকম বলা থাকে যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1 কিমি সমান কত সেন্টিমিটার, তাহলে কি করব? এই যে কিলোমিটারে 1 দিব, আর সেন্টি পর্যন্ত যাব 1 2, এই যে 2 3 4 5, 5 পর্যন্ত গেলাম, তার মানে একের পরে 5টা শূন্য হবে। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা শূন্য হবে, এত সেন্টিমিটার, এত সেমি। ক্লিয়ার? বুঝেছি। মানে এরকম, তাহলে আমাদের কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, ওই কিলো ইয়া হেকা ইয়া ওই ডাকা, হ্যাঁ, এটা এটা করে দিলেই আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে এক 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, 1 ডেসিমিটার মানে 100 মিলিমিটার, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, 1 মিটার মানে 10 ডেসিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 1000 মিলিমিটার, এরকম করে আর কি। 1 কিলোমিটার মানে 10 হেক্টোমিটার, 100 ডেকামিটার, 1000 মিটার, এরকম করে আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা ধারণা ক্লিয়ার হয়েছে? আর উল্টা পাশে আসলে ডিভাইড হবে আর কি, উল্টা পাশে আসলে 1/, করে দিলেই হয়ে যায়, 1/, করে দিলে। যদি উল্টা উল্টা দিকে যাইতে হয়, যেমন আমি আমি যদি বলি 1 মিলি সমান কত, কত
ডেসিমিটার। তাহলে ডেসি দেখেন, ডেসি আর মিলিতে আছে, তাহলে ডেসি আর মিলি হলে কি ডেসিতে এক আর এই জায়গায় মিলি, কিন্তু মিলি 1 মিলি সমান কত ডেসি, তারপর উল্টা দিকে আমাকে যাইতে হচ্ছে, তার মানে 1/100 হবে, 1/100 ডেসিমিটার হয়ে যাবে। ঠিক আছে, উল্টা দিকে গেলে 1/, হবে ওই যেই সংখ্যাটা আছে সেটাই 1/, হয়ে যাবে। আপনাকে আপনাকে কেউ যদি বলে যে 1 সেন্টিমিটার সমান এক এক সেমি সমান কত মিটার, তাহলে মিটার তো আমার বাম পাশে, মানে মিটার তো বড় কিন্তু সেন্টিমিটার তো ছোট, তার মানে 1 মিটারে এক, এখানে সেন্টিমিটার পর্যন্ত দিলে 100 আসার কথা, কিন্তু 1/100 হয়ে যাবে, 1/100 মিটার দিয়ে দিলেই হয়ে গেল। বুঝছি আমরা, ক্লিয়ার? উল্টা পাশে গেলে জাস্ট 1/, করে দেব। ক্লিয়ার না? আর 1/, মানে তো হচ্ছে আপনারা জানেন যে এটা এই একের জন্য একটা দশমিক, আর জয়টা শূন্য থাকবে 0.01, জয়টা শূন্য থাকবে, দশমিকের পরে কয়টা ডিজিট হবে। ওকে, ঠিক আছে, এই তো সহজ জিনিস, না বোঝার কিছু নাই, সব বুঝাই দিলাম যে যা বুঝতে চাইছে। আচ্ছা, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 54 54 হলে, সমগ্র তলের ক্ষেত্রফল যদি 54 হলে ওই ঘনকের আয়তন কত? মানে 6a² এর মান হচ্ছে 54, তাহলে a² এর মান আসতেছে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 9, তার মানে এর মান হচ্ছে 3, তার মানে আয়তন মানে তো a³ এর মান হবে 3 এর উপরে কিউব মানে 27। বুঝছি আমরা, এর মান হবে 20, a³ এর মান হবে 27। সমগ্র তলের মান 54 দেওয়া আছে, মানে 6a² এর মান হচ্ছে 54, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে a² ইকুয়াল হচ্ছে 9, 6 9 54, তাহলে এর মান হচ্ছে 3, এর মান যেহেতু 3, আমরা জানি যে ঘনকের আয়তন মানে হচ্ছে a³ মানে 3 এর উপর কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 মানে 27। ক্লিয়ার আমরা? আচ্ছা, ঠিক আছে। এবার বলছে যে the length of a box 3 meters, breadth is 2 meters, and হচ্ছে 50 centimeters. What is the volume of the box? আচ্ছা, সবই দেয়া আছে, এর আগের অঙ্কটাই, এখানে কিছু করার নাই। একটি ছয়টি, এরপরে বলছে যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে মানে সমগ্র পৃষ্ঠ, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এইটা ঘনকের এইটাই বেশি আসে। 6a² সমান 256, a² এর মান বের করতে হবে, 6 দিয়ে যদি ভাগ করা যায় 3 6 18, আর হচ্ছে 6 6 36, তার মানে এর মান হচ্ছে 6, তার মানে a³ মানে আয়তন বের করতে বলছে, 6 এর উপর কিউব দিলে 216 আসবে। বুঝছি, এই টাইপের বেশি আসছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6a² এর মান দেওয়া আছে, এখান থেকে এর মান বের করতে হবে, মানে 216কে আপনি 6 দিয়ে ভাগ করবেন, 6 দিয়ে ভাগ করলে কি 3 6 18, 3 6 36, 6 6 36, 36 আসে, তার মানে এর মান আসছে 6, তার মানে আয়তন আসবে a³ মানে 6 এর উপর কিউব মানে 6 গুণন 6 গুণন 6, তাহলে 3টা 6 গুণ করলে 6 6 36, 6 36 এ 216 আসে। ক্লিয়ার আমরা? হুম, ঠিক আছে, ইজি জিনিস। ওকে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সারফেস, ঘন এর ক্ষেত্রফল, একবারে একই অঙ্ক। আচ্ছা, আহ এখানে এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার কথা বলা হয়েছে, যে হিমালয় নবায়ন করার সময় এত 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 বাড়ানো হয়েছে আর 20 কমানো হয়েছে, তাহলে শেষ পর্যন্ত কতটুকু কত অংশ বেশি হবে। তাহলে এটা একটা রিটেনের অঙ্ক, এটা আমরা নেক্সট দিন করব, রিটেন টাইপের অঙ্ক আর কি। এটা অঙ্ক করেন, এই জিনিসটা করেন, যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং গভীরতা 3 মিটার। চৌবাচ্চাটাকে পূরণ করতে হলে কত লিটারের পানি লাগবে? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আপনাদেরকে মনে রাখতে হবে যে 1 ঘনমিটার, 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার, 1 ঘনমিটার মানে হচ্ছে 1000 লিটার, এটা মনে রাখতে হবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার, লিখে ফেলেন, 1 ঘনমিটার মানে 1000 লিটার। চৌবাচ্চা পূরণ করতে আপনার যে আয়তনটা লাগতেছে, সেই আয়তনটা হচ্ছে 5 গুণন 4 গুণন 3, এত ঘনমিটার,
এত ঘনমিটার আমার লাগতেছে। 4 5 20, 3 20 60, 60 ঘনমিটার লাগে। 60 ঘনমিটার মানে আসলে 60 গুণন 1000 লিটার, মানে প্রতি 1 ঘনমিটার মানে 1000 লিটার। 60 ঘনমিটার মানে 60,000 লিটার হবে। অ্যান্সার হচ্ছে 60,000 লিটার। অ্যান্সার হচ্ছে 60,000 লিটার। বুঝেছি আমরা? সবাই ক্লিয়ার? 1 ঘনমিটার মানে 1000 লিটার, এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। এতটুকু মনে রাখলে অঙ্কটা হয়ে যাবে। 1 ঘনমিটার মানে 1000 লিটার। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। 1 মিটার কিউব মানে 1000 লিটার। এইভাবে করে আমরা মনে রাখি। এক 1 ঘনমিটার মানে 1000 লিটার। হ্যাঁ, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবেন আর কি। আমি যেগুলো অঙ্ক করাচ্ছি এগুলো প্র্যাকটিস করবেন বারবার। আচ্ছা, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ওই চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরে? এখানে কত ঘনমিটারই চাইছে। তা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 1 মিটার করে দেওয়া আছে, তার মানে অবশ্যই 0.1 ইন্টু প্রস্থ 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, তার মানে 0.1 3 বার গুণ করতেছি, তার মানে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 আসে, দশমিকের পরে 3টা ডিজিট বসবে, তার মানে 2টা শূন্য দিয়ে 1, তার মানে 0.001 ঘনমিটার। ঘনমিটারই চাইছে, এখানে তো লিটার চাই নাই, তাই 1000 দিয়ে গুণ দেই নাই। যদি লিটার চাইতো তাহলে 1000 দিয়ে গুণ দিতাম। যেহেতু ঘনমিটারই 1 মিটার, 3.1 মিটার গুণ দিয়ে দিচ্ছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তার মানে 0.201 এত ঘনমিটার আসবে। লিটার চাইলে কি হতো? লিটার চাইলে কিন্তু 1000 দিয়ে গুণ দিতাম, তাই না? এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে দিতাম, 1000 দিয়ে গুণ দিয়ে লিটার পাইতাম। তাহলে আমার তো লিটার চাওয়া হয়নি, তাই এটা আমরা করতেছি না। ঠিক আছে? মানে পরীক্ষায় আসা অঙ্কগুলা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ যেহেতু পরীক্ষায় আসছে এই জিনিসগুলো, বিভিন্ন পরীক্ষায় ওই পরীক্ষার কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়। এতে কত লিটার পানি ধরবে? একই অঙ্ক, এটা নিজেরা একটু অ্যান্সার দেন দেখি সবাই। একই একই অঙ্ক, নিজেরা অ্যান্সার দেন, অ্যান্সার দেন নিজেরা। মানে 3, 2 এবং 4, তার মানে এত মিটার করে আছে, 3 দুগুণে 6, 4 6 24, তার মানে 24 গুণন, যেহেতু কত লিটারের কথা বলছে, 24 গুণন 1000, 24 গুণন 1000 মানে 24,000, তাই না? গ নাম্বার অ্যান্সার হবে। ভেরি গুড, এই তো অ্যান্সার দিয়েছেন। জয় অ্যান্সার দিচ্ছে, শাহনুর অ্যান্সার দিয়েছে, ফয়সাল অ্যান্সার দিয়েছে। ওকে, গুড, সুন্দর। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? এত লিটার পানি ধরে, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কত? আচ্ছা, এটা এটা একটা জাস্ট এর আগের অঙ্কের মতোই, কিন্তু এটা অঙ্ক একটু চেঞ্জ করে দেয়। এটা বিসিএস টিসিএস এ আসার মতোই অঙ্ক এটা। মনে করেন এখানে এখানে বলছে একটি চৌবাচ্চা 80,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতাটা নির্ণয় করতে বলছে। 80,000 লিটার মানে আসলে, সরি 8,000 লিটার, 8,000 লিটার মানে আমাকে চিন্তা করতে হবে যে কত কত মিটার মানে ঘন, মানে আমরা তো জানি যে 1000 লিটার মানে 1 ঘন মিটার। 1000 লিটার মানে 1 ঘন মিটার মানে 1000 লিটার। তাহলে আমার যদি 80,000 লিটার দেওয়া থাকে, তার মানে কি 80,000, সরি 80,000 বলতেছি বারবার, 8,000, 8,000 লিটারকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত ঘনমিটার সেটা পাবো আর কি। কত ঘনমিটার সেটা পাবো, মানে 8,000 লিটার মানে কত ঘনমিটার? অ্যান্সার হচ্ছে 8 ঘনমিটার। এটা হচ্ছে 8 ঘনমিটার। কথা কি বোঝা গেছে? মানে 1000 লিটার, 1000 লিটার মানে কি? 1000 লিটার মানে 1 ঘন মিটার। তাহলে 80,000 লিটার মানে 1 লিটার মানে কি হচ্ছে 1/1000 ঘনমিটার। তার মানে 8,000 মানে কি হচ্ছে 8,000 মিটার, মানে তার মানে 8,000 ভাগ হচ্ছে 1,000, 1,000 হবে 1,000 ঘন মিটার, তার মানে 8 ঘনমিটার। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 3 দশমিক, বুঝেন, দৈর্ঘ্য দেওয়া আছে 3.50, প্রস্থ দেওয়া আছে 1.50, উচ্চতা আমাকে বের করতে হবে, উচ্চতাটা বা গভীরতা, উচ্চতা বা গভীরতা যাই বলি, এগুলো গুণ করলে আমাদের 8 আসবে। তার মানে 1.30 আর 1.50 এই দুটো গুণ করে আমাদেরকে এখানে উচ্চতা, তাহলে উচ্চতা সমান আমি লিখতে পারি, উচ্চতা সমান হচ্ছে আহ এইটা, এটা উপরে থাকবে আর এই দুটা নিচে চলে আসবে, 3.5 এবং 1.5, শূন্যগুলা বাদ দিই, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। আমরা জানি যে দশমিকটা উঠিয়ে দিলে উপরে একটা 10 বসবে, এটাও দশমিক উঠিয়ে দিলে উপরে আরেকটা 10 বসবে। এইবার আল্লাহর ওয়াস্তে কাটাকাটি করি আমি, দেখা যাক যে কি দাঁড়ায়। আমরা 10 দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে 5 দ্বিগুণে 10, 5 সাথে হচ্ছে 35, 3 5 15, 5 দ্বিগুণে হচ্ছে 10,
তাহলে আমাদের আসতেছে আর কি কাটাকাটি যায় যায় না, তাহলে আমাদের কত আসবে? 8 × 16, 16 × 32। তাহলে 32 ভাগ হচ্ছে 21, 32-কে 21 দিয়ে ভাগ করলে 21-একে 21, এখানে আসতেছে 9, এখানে একটা দশমিক দিলে একটা শূন্য চলে আসে। আহ আমাদের চলে আসে হচ্ছে 4 20-এ, না এটা তো 11 আসে না, 11 শূন্য, 5 আসলে 5-কে 5, 5 × 2 হচ্ছে 10, 105 আসে। যাই হোক, 1.5, তো 1 দশমিক আসার সাথে সাথে 1.52 অ্যান্সার হবে। এটা বোঝা যাচ্ছে? বোঝা গেছে? মানে এটা দেখে বোঝা যাচ্ছে 1.52 হবে। এগুলো এগুলো অঙ্ক করার সময় আমি বলি, এটা কিন্তু করতে সময় লাগবে না। আপনি কিভাবে করবেন? 8,000 লিটার, 1,000 লিটার মানে 1 ঘন মিটার, তার মানে 8,000 লিটার মানে 8 ঘনমিটার হয়ে গেল, 8 ঘনমিটার। এরপরে কি করবেন? যে আপনারা অনেক প্রসেসে করতে পারেন, কিন্তু আমি আমি জাস্ট একটা প্রসেস দেখাইলাম। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3.50। প্রস্থ কত দেওয়া আছে? 1.50। গভীরতা কত এটা বের করতে বলছে, তাহলে গভীরতা এটা বের করতে বলছে। সমান কি দিব? 8। আপনি ইচ্ছা করলে এটা গুণ করে দিতে পারেন। তাহলে 3.5, 3.50 মানে 3.5, 1.5, এই দুটো গুণ করলে কি হবে? আমরা যদি নর্মালি গুণ করি, 5 × 5 = 25, 3 × 5 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, আর এখানে হচ্ছে 5 × 5 আর 3 হচ্ছে 3, তার মানে 5, এখানে 2 আর এখানে হচ্ছে আপনার 5। যেহেতু দশমিকের এখানে আগে একটা দশমিক আছে, এখানে এইটার আগে একটা দশমিক, তার মানে দশমিকের পরে 2 ঘর আছে, তার মানে এখানে 2 ঘর আগে দশমিক বসবে। তার মানে এই দুটো গুণ করলে 5.25 গুণন গভীরতা সমান হচ্ছে 8। এইভাবে চিন্তা করতে পারি। অতএব গভীরতা সমান, এভাবেও করা যায়। আমি বলতেছি যে যে 8/5.25, দশমিক উঠাই দিলে উপরে একটা 100 আসবে। এখন আপনি কাটাকাটি করে ভাগ করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো এই এই পর্যায়ে এসে আমি একটা জিনিস বলি, এই পর্যায়ে এসে কেউ কেউ যদি এই পর্যায়ে আসে, তারপরে এই ভাগ করারও প্রয়োজন নাই। মানে এইটা যখন এমসিকিউ দিছে তখন কিন্তু ভাগ করার প্রয়োজন নেই। কেন? কারণ এটা বোঝা যাচ্ছে 8-কে যদি 5 দশমিক সামথিং দিয়ে ভাগ করেন, তাহলে আপনার কি 75 আসার কোনো চান্স আছে? 6 আসার চান্স আছে? এটা 8-কে 4 দিয়ে ভাগ করলে 2 আসে, 4-এর কম হইলে এটা 2 এসে দশমিক, এটা কিন্তু 100% 1.2552 আসবে। এগুলো কিন্তু অঙ্ক অনেক সময় মানে অনেক সময় ক্লিয়ার করে আপনাকে পুরাটা করতে হয় না। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? মানে পুরাটা করতে হবে না আপনার, যে 8-কে আপনার 5.25 দিয়ে যে ভাগ করতে হচ্ছে, এটা আপনি তো বুঝতেই পারতেছেন এখানে 1 দশমিক সামথিং আসবে, কারণ 5 × 2 = 10, তার চেয়ে তো কম আছে। তাহলে 1 দশমিক সামথিং তো একটাই অ্যান্সার আছে। কথা কি বুঝা গেছে? 8 কেমনে আসলো? 1 ঘনমিটার মানে হচ্ছে 1,000 লিটার, তাহলে 8,000 লিটার মানে কত ঘনমিটার? তাহলে 8 ঘনমিটার না, যেহেতু এখানে মিটার আছে, 3টা মিটার গুণ করলে তো ঘনমিটার আসবে, সেইভাবে 8 আসছে। আজমা, আপনাকে গত মানে ওই যে গত গত ইয়াটাতেই তো অঙ্কটাতেই দেখাইলাম না, 1 ঘনমিটার মানে 1,000 লিটার। তাহলে 8,000 ঘনমিটার মানে 8,000 লিটার মানে কি? 8 ঘনমিটার হবে না? বুঝছেন কি আপনারা? আবার কেউ যদি এই গুণটা এইভাবে করে না করে, যদি মানে এইভাবে করে করে, তার জন্য কিন্তু আরো ইজি আর কি। মানে আমি যেটা করলাম, যে এই কয়েকটা গুণ করে এইটা, এখান থেকে গভীরতা সমান কত? গভীরতা সমান একবারে যদি উপরে 8, নিচে 3.50 মানে 3.5, নিচে হচ্ছে 1.5, তাহলে এই দশমিকটা উঠে গেলে উপরে একটা 10, এই দশমিকটা উপরে উঠে গেলে উপরে একটা 10। এবার কাটাকাটি করি, 35-কে 5 দিয়ে কাটলে, যে 5 × 2 = 10, 5 × 7 = 35, এটাকে কাটলে 5 × 2 = 10, 3 × 5 = 15, তাহলে উপরে থাকলো 8 × 16 = 32, 32/21। এইটা এখন করলেই হয়ে গেল যে 32/21 মানে কত। এইটা মানে পুরো অঙ্ক যদি করা যায়, তাহলে 21 × 21, এটা বিয়োগ করলে আসতেছে 11, দশমিক নিলে একটা শূন্য, তার মানে এইটা আসলে 5 দিয়ে যায়, তাহলে 5-কে 5, 5 × 2 = 10, 105 আসে। তারপরে তো এখানে 5, 1.5, এরপরে যদি আরেকটা শূন্য দিই, 5 দ্বিগুণী হচ্ছে মানে 21 দ্বিগুণী হচ্ছে 42। এই তো 1.5072 এই টাইপের একটা অ্যান্সার আসতেছে। বুঝছি আমরা? ক্লিয়ার? এভাবে করে করলেও হবে, যেভাবে করে ইচ্ছা সেভাবে করতে পারেন। ক্লিয়ার?
একটি চৌবাচ্চায় এতটুকু পানি ধরে, দৈর্ঘ্য একই অঙ্ক। এই যে দেখেন, এত লিটার পানি ধরে, তাহলে এত লিটার পানি ধরলে লিটার থেকে আমি যদি মিটার কিউবে আনতে চাই, ঘনমিটারে আনতে চাই, তাহলে ঘনমিটার মানে 1000 লিটার মানে 1 ঘনমিটার। তার মানে কি, একে 1000 দিয়ে ভাগ করতে হবে ঘনমিটারে আনতে হলে। 1000 দিয়ে ভাগ করলে 19.2 ঘনমিটার আসবে। এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি? এটা কি মানে এক লাইনে কি আপনারা বুঝতেছেন এগুলা? এই লাইনটা কি বুঝতেছেন যে এই 19,200 লিটার পানি ধরে, এটা মানে কত ঘনমিটার আসলে আয়তন? এটা কি আমরা বুঝেছি? এটা কারা কারা বুঝেছি এটা আমাকে আগে বলেন। মানে এইটুক যদি তাড়াতাড়ি বুঝেন, তাহলে আপনারা বুঝতে পারবো যে আপনারা ভালো করে বুঝতে পারেন আর কি জিনিসপত্র। যেমন এইটাকে 1000 দিয়ে যদি ভাগ করি, দুইটা শূন্য কাটা, দুটো শূন্য কাটা, এটাকে 10 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 19.2 আসে। এটা কি বুঝছি আমরা? মানে 19.2 ঘনমিটার এটার যে আয়তন। কারণ 1000 লিটার মানে 1 ঘনমিটার। তার মানে এত লিটার মানে কত ঘনমিটার, 1000 দিয়ে ভাগ করতে হবে এটাকে, তাহলে ঘনমিটারে পেয়ে যাব। তাহলে এখন আমাদের বিষয়টা হচ্ছে, গভীরতাও দেওয়া আছে 2.52, আর প্রস্থ দেওয়া আছে 2.5, আর দৈর্ঘ্যটা বের করতে বলছে। তার মানে দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে 19.2। তার মানে দৈর্ঘ্য সমান হবে 19.2 ভাগ 2.56, নিচে আসতেছে 2.5, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে যদি চিন্তা করি যে এখানে দশমিক আছে, হ্যাঁ দশমিক, এই দশমিক আর এই দশমিক আমি উঠাই দিলাম। তাহলে 25 আর 192 এটা আমি উঠাই দিচ্ছি। এই দশমিক উঠাই দেওয়ার জন্য উপরে একটা 100 দিলাম। তারপরে এখন আমরা যদি কাটাকাটি করি, এখানে হচ্ছে 4 25 হচ্ছে 100, আর এখানে আমরা যদি 4 দিয়ে কাটি, প্রথমে 4 দিয়ে কাটলে 4 4 6 24, 4 4 হচ্ছে 16, 64। এটাকে যদি আমরা কাটি, 64কে যদি কাটি, এটা 8 দিয়েও যায়, মানে পুরো 64 দিয়ে যায়, 8 দিয়ে আগে কাটি, 8 8 64, এটা হচ্ছে 8 দ্বিগুণে 16, 4 8 32, তার মানে 3 8 হচ্ছে 24, মানে 3 হবে, তাই না? এটা হবে 3। এভাবে করে চিন্তা করতে পারি। ক্লিয়ার, বুঝেছি? মানে কাটাকাটি কাটাকাটি করা কিন্তু, কাটাকাটি করার জন্য নিজেদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরেকজনের কাটাকাটি দেখে, এই যে দেখেন 19.2, নিচে আছে 5.2.56 আর 2.5, এই এই যে কাটাকাটিটা যে আমি করলাম, এই কাটাকাটি কি আমার দেখে দেখে কি আপনি শিখতে পারবেন? নাকি বেসিক জিনিসটা বুঝতে হবে? যদি দশমিকের পরে একই পরিমাণ ডিজিট থাকে, উপরে এবং নিচে দুই পাশটা আমি উঠাই দিতে পারি। তার মানে উপরে হলে 192, নিচে হলে 25। কিন্তু নিচে যদি একটা দশমিক থেকে যায়, তাহলে একটা দশমিক উঠাই দেওয়ার জন্য উপরে একটা 1 যাবে, এবং দশমিকের পরে যতটা ডিজিট থাকবে তার জন্য ততটা শূন্য যাবে। এরপরে কাটাকাটি করা। এরপরে কাটাকাটির বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার মনে হইলো যে এইটাকে এটা দিয়ে কাটবো। আচ্ছা, এটা 256, 256, কেউ মনে করেন যে এটাও 2 দিয়ে যায়, এটাও 2 দিয়ে যায়, 2 দিয়ে কাটা শুরু করলো, করতেই পারে। যে 192কে 2 দিয়ে কাটলে কত আসবে? আহ 9 দুগুণে 18, আর এখানে আসতে 6 দুগুণে 12, 96 আসবে। এটাকে 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 1 6, 8 দুগুণে 16, 128 আসে। আবার 2 দিয়ে কাটলো, এটা 2 দিয়ে কাটলে আসে 98 দুগুণে 48 দুগুণে 96, এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 64। আবার 2 দিয়ে কাটলো, কেউ এইভাবে করে কাটাকাটি করতে পারে। এটা 24, আর এখানে মনে করেন 32। আবার 2 দিয়ে কাটলো, এখানে আসলো হচ্ছে 12 দুগুণে 24, আর এখানে আসলো হচ্ছে 16। মানে এইবার এইবার মনে হইলো যে না, একটু কষ্ট হচ্ছে, যে 12 আর 16, তো এটা তো দুইটাই 4 দিয়ে যায়, 3 সাইডে 12 আর 4 4 16, এই পর্যন্ত কাটলো। তারপরে দেখতেছে এই 4 দিয়ে তো 100 কে যায়, 4 দিয়ে 100 কে গেলে 25, আর 25 আর 25 কাটা, তারপরেও অ্যান্সার আসলো 3। বুঝেন নাই আপনার? বুঝছেন? মানে যে যেমনি ইচ্ছা কাটাকাটি করতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাইলাম, 2 দিয়ে কাটে কেটে এক্সাম্পল দেখাইলাম। মানে কেউ কেউ আছে, হ্যাঁ আগের ম্যাথও 1000 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আগের ম্যাথও, মানে আমার কথা হচ্ছে যে যেমনি কাটাকাটি করেন তেমনি অ্যান্সার মিলবে যদি ঠিক করেন। ক্লিয়ার, সবাই বুঝেছেন? মানে অনেকে এই কাটাকাটি নিয়ে ভেজালে থাকে, যে আপনি কিভাবে করলেন, এটা কিভাবে কাটেন, আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে কাটেন না, নিজেকে করতে হবে। নিজেকে করলে বুঝতে পারবেন। সবাই বুঝেছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এই জন্য আমি বললাম যে নিজে নিজে কাটাকাটি করলে তাহলে ইজি ইজি হয়ে যাবে সবার সবগুলো। আচ্ছা, ঠিক আছে।
গভীরতা একই অঙ্ক। আচ্ছা, একটি ফুটবলের ব্যাস ব্যাস দেওয়া আছে, ফুটবলটির আয়তন। ফুটবল কি ঘনক, গোলক, সিলিন্ডার, কোন কি? এটা বলেন, কে বলতে পারবেন? বলেন, ফুটবল কি টাইপের? ঘনক, গোলক? হ্যাঁ, রবিন ভাই বলছে যে 1000 লিটার মানে 1 ঘনমিটার। আজমা আজমা ইসলাম বুঝতেই পারতেছে না যে এক এক ঘনমিটার মানে 1000 লিটার। তার মানে যত লিটার দেওয়া থাকবে ভাই, এই এক এক হালি মানে 4টা। তাহলে যদি আমার 20টা দেওয়া থাকে, তো 20টা মানে কত হালি হবে? সেটা 20 ভাগ 4 হবে না, তার 5 হালি হবে। সেই রকম 1 ঘনমিটার মানে হচ্ছে আপনার 1000 লিটার। তাহলে একটা যদি লিটার দেওয়া থাকে, তাকে আমি 1000 দিয়ে ভাগ করব না, যে কত ঘনমিটার হবে সেটার জন্য? 1 হালি মানে 4টা, যেমন তার 20টা মানে কত হালি, তো 20কে 4 দিয়ে ভাগ করতে হয়, 5 হালি। সেরকম একই সিস্টেম। এটা হচ্ছে ফুটবল, হচ্ছে গোলক। তার গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই। পাই মানে হচ্ছে, আমি 22/7 যদি ধরি, 22/7। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানে এখানে অপশন গুলা খুব মানে কাছাকাছি নাই আর কি। পাই আর কিউব, আর মানে হচ্ছে 10 ইঞ্চি দেওয়া আছে, হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস ব্যাস আছে 10, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 5, 5-এর উপর কিউব। 4/3 পাই মানে 3.1416 ইন্টু, এটার উপরে কিউব দিলে 125 আসে। আচ্ছা, মানে 5 × 5 মানে 25, 5×25 হচ্ছে 125। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু গেস করি কোনটা অ্যান্সার হইতে পারে। আচ্ছা, ধরলাম এটার সাথে এটা কেটে দিলাম, তাহলে 4 × 125, 4 × 125 মানে কোনটা অ্যান্সার হইতে পারে? 4 × 125 কার কাছাকাছি? 4×25 = 100, এইটার কাছাকাছি, তাই না? এইটা ছাড়া কোনোটা অ্যান্সার হওয়ার কোনো চান্স নাই। বুঝছি কি? 100কে 4 দিয়ে গুণ করলেই তো 400, আরো 25 দিয়ে গুণ করলে এটা, মানে এটা তো আর এটা কাটাকাটি যায় নাই, মানে আমি ধরে নিলাম এটা কাটাকাটি গেছে, মানে 1 দশমিক সামথিং, মানে অ্যান্সার আসবে এইটা। অপশন দেখে আপনার অ্যান্সারটা গেস করা আর কি। ক্লিয়ার? আপনারা বুঝেছেন? অপশন দেখে মানে আমরা গেস করতেছি যে কোনটা অ্যান্সার হইতে পারে। বুঝেছেন কিনা? আমরা জানি যে 4/3 পাই আর কিউব, বুঝেন? 4/3, 4/3 ইন্টু পাই, পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু আর কিউব, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 5-এর উপর কিউব, 5-এর উপর কিউব মানে 3 বার 5 গুণ আর কি। 3 বার 5 গুণ করলে 5×5 = 25, 5×25 = 125 আসতেছে। আপনি গেস করেন যদি যে এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি, যেহেতু অনেক দূরে দূরে অ্যান্সার দেওয়া আছে, অনেক দূরে দূরে অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আপনার কোনটা অ্যান্সার হবে? তাহলে অবশ্যই এটা আমরা বলতে পারি যে 3-র সাথে এটা যদি কাটাকাটি করি 1 দশমিক সামথিং আসবে, ধরলাম 1-এর কাছাকাছি। আর 4 আর 125 গুণ করলে কি হবে? 4 × 100 করলেই তো 400 আসে, 4 × 125 করলে 500 আসবে, আর 1 দশমিক সামথিং মানে 500 সামথিং অ্যান্সার আসবে। তার মানে অবশ্যই ঘ নাম্বারটা অ্যান্সার হবে। আমরা গেস করলাম, মানে 4 আর 125 গুণ করলে তো 500 আসবে, কিন্তু এটা তো আর 3 আর 3 তো কাটা যায় না, এটা 1 দশমিক সামথিং আছে। এখানে তো আসলে আরো কিছু আসবে। এইভাবে করে চিন্তা করতে পারি, কিন্তু নর্মালি অঙ্কটা কেমনে করব আমি বলে দিই। যে 4/3 পাই, পাই এর মান 22/7 হিসাব করা যায়। বাই হচ্ছে আর কিউব, আর কিউব মানে হচ্ছে 125, 5-এর কিউব মানে 125। এখন কাটাকাটি করবেন। কাটাকাটি করলে 3 দিয়ে যদি এটা কাটাকাটি, কাটাকাটি তো যায় না, এটা 3 দিয়ে, এটা কি 7 দিয়ে যায়? যায় না। 22 কিছুই যায় না। তার মানে আমাদের অ্যাকচুয়ালি 4 গুণন এগুলোকে আমরা গুণ করে দেই, যদি গুণ করে দিলে যে মানটা পাবো, 125কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 125 দিয়ে গুণে 250, 4 দিয়ে গুণ করলে হচ্ছে 500। তাহলে 500 × 22, 500 × 22 ভাগ হচ্ছে 21। মানে এখান থেকেও বোঝা যায়, মানে এগুলো অপশন গুলো যে দিয়েছে, এই যে দেখেন, 4 গুণন 125 করলে 125 দিয়ে গুণি হচ্ছে 250, তার মানে 4 × 125 হচ্ছে 500। এই 21 আর 22 কাটাকাটি করলে 1 দশমিক সামথিং আসে, 5 × 100 1 দশমিক সামথিং করলে 523 আসবে, এটাও চিন্তা করা যায়। আর কেউ যদি পুরোটা অঙ্কটা করতে চায়, তাহলে 22 × 500, তাহলে 5/22, 5 × 2 = 10, 5 × 10 আর একে হচ্ছে 11, আরো দুইটা শূন্য, তাকে 21 দিয়ে ভাগ। তার মানে 11, 3টা শূন্য,
তাহলে আমরা আসতে পাচ্ছি যে 5 দিলে 5 5, 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 0, তার মানে আসতেছে 2, 21 দ্বিগুণে 42, তার মানে 8 0, তার মানে আমাদের আসতেছে 6 দিলে 6 না 3 দিলে 4 দিলে তো বেশি হয়ে যাচ্ছে, 3 দেই, তার মানে 3 দিলে আসতেছে 3, 3 দুগুণী 6, 63, এই তো 7, এই তো 523 পয়েন্ট সামথিং আসে আর কি। বুঝছেন আপনারা? মানে রিটেনে করলে 125 হলো কিভাবে? 125 হলো, আচ্ছা আপনি কি মানে আমি বুঝি নাই 125 এতবার যে বললাম যে 4/3 পাই আর কিউব, আর এর মান 5 বসাই দিলে 5 × 5 × 5 125 এমনি আসলো, এটা তো বললামই যে পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব মানে 5 × 5 × 5, মানে আমি বুঝি নাই 125 আসলো কিভাবে, মানে এটা তো কয়েকবার লিখে কেটে দিলাম আবার, এখন তো ক্যালকুলেশনটা দেখাচ্ছি আবার। বুঝেন নাই? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে এটা তো ব্যাস, ব্যাস হচ্ছে আপনার 10 ইঞ্চি, তাহলে ব্যাসার্ধ 5 ইঞ্চি না? তাহলে ব্যাসার্ধ 5 ইঞ্চি হবে, মানে আর মানে তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 5, 5 এর উপর কিউব, তাহলে 5 এর উপর কিউব মানে 125 হবে। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 কেমনে হলো? ব্যাস ব্যাস যদি 10 হয়, ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, ভিডিও তো আপলোড করাই থাকে। আচ্ছা, এখানে এখানে বিগত সালে এই কোশ্চেন গুলাই আসছে ঘনজ্যামিতি থেকে, ঘনজ্যামিতি থেকে আর কোনো কোশ্চেন আসে নাই। তো আমি যেগুলো কোশ্চেন বলেছি, যেগুলো কোশ্চেন আমি দিয়েছি, এগুলোই আপনার এমসিকিউ এর জন্য। হ্যাঁ, আর রিটেনের জন্য আমি আরো করাবো, তো রিটেনের জন্য আগে করাবো নাকি পরে করাবো এটা আমি ডিসিশন নেবো আর কি। নেক্সট দিন আমি ডিসিশন নেবো যে কোনটা করাবো। তো জ্যামিতিতে এইরকমই মানে এমসিকিউ এর জন্য আপনাদের কোশ্চেন থাকবে, আর রিটেনের জন্য এক্সট্রা আরো আরো একটা ক্লাস আমাকে নিতে হবে, সেটা আমি নিয়ে নেবো আর কি। এর পরের টপিকটা আমি জানাই দেবো এর পরের দিন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।